দীর্ঘদিন ভারতের রাজধানী দিল্লিতে অবস্থানের পর আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে সংসদ ও জনগণ একসাথে কাজ করবে বলে জানিয়েছেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। ঈদে বিদেশি কূটনীতিককে পেছন থেকে জড়িয়ে ধরা নিয়ে বিতর্কে মুখে পড়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে অনেকে নানা ট্রল করছেন। এমন ট্রলের মধ্যে বিনা মেঘে বজ্রপাতের মতোই দলটির জন্য একটি খবর এসেছে মার্কিন থেকে। মার্কিন এক কংগ্রেসম্যান ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গণহত্যার সহায়তাকারী হিসেবে জামাত ইসলামের বিচার দাবি করে ঐতিহাসিক এক প্রস্তাব দিয়েছেন। দর্শক, আমাদের মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী, পাকিস্তানি হানাদার বাহিনী তাদেরকে সহযোগিতা করেছিল আমেরিকা, তাদেরকে সমর্থন দিয়েছিল, অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতা করেছিল এবং পশ্চিম পাকিস্তানি অর্থাৎ পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের উপরে অর্থাৎ আমরা বাংলাদেশি বাঙালি যারা তাদের উপরে যেন নির্যাতনটা চালাতে পারে সেই ব্যবস্থা বন্দোবস্তটা আমেরিকা খুব ভালোভাবে করার চেষ্টা করেছিল, কিন্তু শেষমেশ তারা ব্যর্থ হয়েছিল। বঙ্গবন্ধু ছাড়া দেশ হয় না, জাতির পিতা অনেকে। এদিকে শেখ হাসিনার আন্তর্জাতিক বিজয় শুরু। মার্কিন কংগ্রেসম্যানের প্রস্তাবে নিষিদ্ধ হচ্ছে জামায়াত ইসলাম। এবার হাদি হত্যাকাণ্ডে ফেসে গেলেন জামায়াতের আমির শফিকুর রহমান। রিমান্ডে সব ফাঁস করে দিল শুটার ফয়সাল। আন্তর্জাতিকভাবেই বাংলাদেশের জামায়াতে ইসলামী রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করে ফেলার বা প্রশ্নবিদ্ধ করে ফেলার ব্যবস্থা করতে এই উদ্যোগ নিতে মার্কিন কংগ্রেসের এই প্রস্তাবের প্রেক্ষিতে জামায়াতে ইসলামী সেই দলটিকে রাজনীতি থেকে নিষিদ্ধ করে দেওয়ার আন্তর্জাতিক ব্যবস্থা গ্রহণ করতে। ঢাকা জননেত্রী শেখ হাসিনা কোন বাড়িতে উঠবেন থাকবেন সেই বাড়ি প্রস্তুতের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশ, শুধু ঢাকা না, সারা বাংলাদেশে তুলকালাম সৃষ্টি করবে আওয়ামী লীগ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। এই কংগ্রেসে যেই প্রস্তাবনা উত্থাপন করেছেন মার্কিন এই কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান, সেখানে তিনি পরিষ্কার করে জামায়াতে ইসলামী যে সে সময় বাঙালি বুদ্ধিজীবী, লেখক, রাজনীতিবিদদেরকে হত্যায় সুনির্দিষ্টভাবে পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তা করেছেন এবং তার ফলে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, ধর্ষণ এসবের দায়ে যেমন ভাবে পাকিস্তান সেনাবাহিনীকে দায়ী করতে হবে, ঠিক সেই একইভাবে জামায়াতে ইসলামী সহ মিত্র দলগুলোকে দায়ী করা উচিত সেটা উল্লেখ করেছেন। এটা এবারের কংগ্রেসে উত্থাপিত এই প্রস্তাবের তাই সবচেয়ে উল্লেখযোগ্য দিক। বাংলাদেশে ১৯৭১ সালে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে একটি প্রস্তাব আনা হয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার যাতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি স্বীকৃতি দেন সে দাবি জানিয়ে মার্কিন প্রতিনিধি সভায় একটা প্রস্তাব উত্থাপন করা হয়েছে এবং সেখানে ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ, বাস্তুচ্যুতির মতো নৃশংসতার কথা উল্লেখ করে অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার আহ্বান জানানো হয়েছে। গত শুক্রবার অর্থাৎ ২০শে মার্চ প্রতিনিধি পরিষদে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে এই প্রস্তাব উত্থাপন করেছেন প্রতিনিধি পরিষদের সদস্য ডেমোক্র্যাট দলীয় কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান। প্রস্তাবটি বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির কাছেও পাঠানো হয়েছে। স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশে গণহত্যা হয়েছে এই বিষয়টির স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসে এই প্রস্তাব আনা হয়েছে এবং এটা একটা বড় ধরনের তাৎপর্যপূর্ণ ঘটনা তো বটেই, তবে বাংলাদেশের ক্ষেত্রে এটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে এমনকি বাংলাদেশের রাজনীতি বর্তমান এবং ভবিষ্যতের জন্য। কারণ প্রথমবারের মতো বাংলাদেশে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী যে ভয়াবহ নির্যাতন, গণহত্যা, ধর্ষণ, বাস্তুচ্যুতির মতো ঘটনাগুলো ঘটিয়েছে তার সঙ্গে জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী দলগুলোর একটা সরাসরি যোগসাজশ এবং সরাসরি সহযোগিতার বিষয় এই প্রস্তাবে উত্থাপিত হয়েছে, এই প্রস্তাবে উল্লেখিত হয়েছে। বিশেষভাবে জামায়াতে ইসলামীর নাম পাকিস্তানের সেনাবাহিনীর সহযোগী হিসেবে সরাসরি উল্লেখ নিশ্চিতভাবে, বিশেষ করে বাংলাদেশের সীমানার ভেতরে জামায়াতে ইসলামী নামের কোনো দলের রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার বিষয়টিকে পরবর্তী যে কোনো সময়ে চ্যালেঞ্জের সম্মুখীন করতে পারে যদি সত্যিকার অর্থেই মার্কিন কংগ্রেসের এই প্রস্তাবের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট কংগ্রেসে এই দাবিকে স্বীকৃতি দেন যে বাংলাদেশে ১৯৭১ সালে গণহত্যার ঘটনা ঘটেছিল। এই যে কংগ্রেসম্যান যে প্রস্তাবটি এনেছেন সেখানে তিনি ১১৯তম কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে ২০শে মার্চ এই প্রস্তাবটি উত্থাপন করেছেন। এই প্রস্তাবনার যে রেজলিউশন তার সেটি হচ্ছে রেজলিউশন ১১৩০ এবং এতে বলা হয়েছে মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধ এবং গণহত্যার ঘটনাগুলো স্বীকৃতি দিতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই বিষয়টি মনে থাকে, এটা স্মৃতিতে থাকে মানব জাতির এবং এটা নথিবদ্ধ করা হয় যে ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যা, ধর্ষণ, বাস্তুচ্যুতির মতো ভয়াবহ অপরাধ সংঘটিত হয়েছিল এবং তাতে যারা ভুক্তভোগী হয়েছিলেন বাঙালি জাতির যে সদস্যরা এবং হিন্দু সম্প্রদায়ের যে সদস্যরা এর ভুক্তভোগী হয়েছিলেন তাদের এই স্মৃতি যাতে সংরক্ষিত থাকে এবং ভবিষ্যতে এমন নৃশংসতা প্রতিরোধ করা যায়।
এই রেজলিউশনে যে রেজলিউশন এনেছেন ডেমোক্র্যাট দলীয় এই কংগ্রেসম্যান, সেখানে প্রস্তাব করা হয়েছে যাতে যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি পরিষদ 1971 সালের 25শে মার্চ পাকিস্তান সশস্ত্র বাহিনী বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে নৃশংসতা চালিয়েছে তার তীব্র নিন্দা জানায়। প্রতিনিধি পরিষদ যেন স্বীকৃতি দেয় যে পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের ইসলামপন্থী মিত্ররা, জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী মিত্ররা, এখানে সরাসরি জামায়াতে ইসলামীর নাম উল্লেখ করা হয়েছে কংগ্রেসের এই প্রস্তাবে। সেখানে বলা হচ্ছে যে প্রতিনিধি পরিষদ যেন স্বীকৃতি দেয় যে পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী মিত্ররা ধর্ম ও লিঙ্গ নির্বিশেষে জাতিগত বাঙালিদের নির্বিচারে গণহত্যা করেছে, তাদের রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী, পেশাজীবী ও শিক্ষার্থীদের হত্যা করেছে এবং 10,000-এরও বেশি নারীকে যৌন দাসত্বে বাধ্য করেছে। একই সঙ্গে তারা হিন্দু ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করে গণহত্যা, গণধর্ষণ, জোরপূর্বক ধর্মান্তর এবং বলপূর্বক দেশত্যাগের মাধ্যমে নির্মূল করার চেষ্টা করেছে। এবং সেখানে বলা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে প্রতিনিধি পরিষদ যেন আহ্বান জানায় 1971 সালে পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী জামায়াতে ইসলামীর দ্বারা জাতিগত বাঙালি হিন্দুদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতাকে মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। মানে 2024-এর 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে একেবারে ক্ষমতার কেন্দ্রে চলে আসা জামায়াতে ইসলামী যখন যে কোনো অপরাধকেই মানবতা বিরোধী অপরাধ বা গণহত্যা হিসেবে সংজ্ঞায়িত করতে চাইছে, এমনকি ঈদের ছুটিতে যে ভয়াবহ সব সড়ক দুর্ঘটনা, রেল দুর্ঘটনা ঘটেছে, যানজট সহ যেসব বড় ধরনের অব্যবস্থাপনার ঘটনা ঘটেছে নতুন সরকারের নিয়ন্ত্রণাধীনে ব্যবস্থাপনায়, বিএনপি সরকারের ব্যবস্থাপনায়, সেটাকেও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ঈদ যাত্রার অব্যবস্থাপনা এবং দুঃখজনক দুর্ঘটনাগুলোকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেছেন এই যে বেশি ভাড়া দিয়ে গরিবদের ঢাকার বাইরে যেতে হয়েছে, বাড়িতে ফিরতে হয়েছে, এগুলোকে জামায়াতে ইসলামী মানবতা বিরোধী অপরাধ বলে মনে করে। জামায়াতে ইসলামী এই যে কোনো অপরাধকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করতে চায়, কিংবা 2024-এর 5ই আগস্টের পর জুলাই আগস্টে বাংলাদেশে যে সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে এবং সেই সরকার বিরোধী বিক্ষোভ দমনে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি বাহিনীগুলো যে অতিরিক্ত বল প্রয়োগ করেছে এবং তার ফলে যে হতাহতের ঘটনা ঘটেছে সেগুলোকেও গণহত্যা হিসেবে চিহ্নিত করেছে। এবং তারই ফলশ্রুতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক নেতৃবৃন্দ, পুলিশ, সামরিক বাহিনীর কর্মকর্তা সহ সাংবাদিক সকলের বিচার করছে। তো এই অবস্থায় জামায়াতে ইসলামীর আসলে বরাবরের একটা রাজনৈতিক লক্ষ্য হচ্ছে যে তাদেরকে যতই বাংলাদেশে যুদ্ধাপরাধের দল, রাজাকারের দল, মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত দল হিসেবে চিহ্নিত করা হয়, তারা ততই সেই অপরাধগুলোকে লঘু করে দেখিয়ে, এগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ট্যাগিং হিসেবে দেখিয়ে এড়িয়ে যেতে চায় 1971 সালে তাদের অপরাধের দায়ভারকে। এই কংগ্রেসে যেই প্রস্তাবনা উত্থাপন করেছেন মার্কিন এই কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান, সেখানে তিনি পরিষ্কার করে জামায়াতে ইসলামী যে সে সময় বাঙালি বুদ্ধিজীবী, লেখক, রাজনীতিবিদদেরকে হত্যায় সুনির্দিষ্টভাবে পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তা করেছেন এবং তার ফলে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, ধর্ষণ এসবের দায়ে যেমন ভাবে মানে পাকিস্তান সেনাবাহিনীকে দায়ী করতে হবে, ঠিক সেই একইভাবে জামায়াতে ইসলামী সহ মিত্র দলগুলোকে দায়ী করা উচিত, সেটা উল্লেখ করেছেন। এটা এবারের কংগ্রেসে উত্থাপিত এই প্রস্তাবের তাই সবচেয়ে উল্লেখযোগ্য দিক। একবার যদি মার্কিন কংগ্রেসে এরকম একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে জামায়াতে ইসলামী সেই যুদ্ধাপরাধের দায়ে যে অভিযুক্ত সেই বিষয়টি গৃহীত হয়, এই হাউস অফ রিপ্রেজেন্টেটিভস যদি সত্যি মার্কিন প্রেসিডেন্টকে গণহত্যার স্বীকৃতি দিতে সক্রিয় করতে পারেন বা কনভিন্স করতে পারেন, তাহলে জামায়াতে ইসলামীর পক্ষে এ দায় আর কখনো, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে এ দায় আর কখনো এড়িয়ে যাওয়া অত্যন্ত গুরুতর সংকট হয়ে দেখা দেবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর যে শীর্ষ নেতৃবৃন্দের মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, ধর্ষণের সহযোগিতার দায়ে 1971 সালের তাদের সেসব অপরাধের দায়ে মৃত্যুদণ্ড সহ নানা মেয়াদের দণ্ড হয়েছে। জামায়াতে ইসলামী 2024-এর 5ই আগস্টের পর একদিকে যেমন তাদের এক শীর্ষ নেতা এটিএম আজহারকে একেবারে মৃত্যুদণ্ডের রায় হয়ে যাওয়ার পর সেই রায় মওকুফ করিয়ে সংসদ সদস্য নির্বাচন করে সংসদে নিয়ে এসেছেন, তেমনি জামায়াতে ইসলামী বরাবর বলে এসেছে যে ওগুলো আওয়ামী লীগের উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক বিচার ছিল। তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে যে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, ধর্ষণের দায়ে অভিযুক্ত করা হয়েছে, জামায়াতে ইসলামীকে সে দায় স্বীকার করে না। 2024-এর 5ই আগস্টের পর থেকে ক্রমাগতভাবে এটা পরিষ্কার হয়েছে, বিশেষ করে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে এটা ভীষণভাবে পরিষ্কার হয়েছে। 2025-এর জুনে যখন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে ডক্টর ইউনূস লন্ডন চলে গেলেন এবং তারপর থেকে নির্বাচনী ধারায় ডক্টর ইউনূসের সরকারকে চলতে হলো, তখন থেকেই এটা
নিশ্চিতভাবে বলা যাচ্ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র কিছুতেই, মানে ট্রাম্প প্রশাসন কিছুতেই বাংলাদেশে চরমপন্থী জামায়াতে ইসলামীর সরকারকে ক্ষমতায় আসতে দিতে রাজি হচ্ছিল না। জামায়াতে ইসলামীর বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের যখন একটা বড় ধরনের রিজার্ভেশন আছে, বড় ধরনের আপত্তি আছে, সেটা পরিষ্কার হয়েছে 2025-এ ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে। তখন নিশ্চিতভাবেই জামায়াতে ইসলামীকে 1971 সালের গণহত্যার দায়ে কংগ্রেসে অভিযুক্ত করার এই প্রস্তাবকে তাৎপর্যপূর্ণ না বলে উপায় নাই। আওয়ামী লীগ ঘনিষ্ঠ কোনো লবি যুক্তরাষ্ট্রে এভাবে আন্তর্জাতিকভাবেই বাংলাদেশের জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করে ফেলার বা প্রশ্নবিদ্ধ করে ফেলার ব্যবস্থা করতে এই উদ্যোগ নিতে এই কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যানের সঙ্গে কাজ করছে কিনা বলা মুশকিল। আওয়ামী লীগ হয়তো চাইছে তাদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে তাদের কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি তাদেরকে নিষিদ্ধ করতে সবচেয়ে সক্রিয় ভূমিকা রেখেছে যে দলটি জামায়াতে ইসলামী, সেই দলটিকেই রাজনীতি থেকে নিষিদ্ধ করে দেওয়ার আন্তর্জাতিক ব্যবস্থা গ্রহণ করতে। কাজে কোন দিকে যায় কংগ্রেসের এই প্রস্তাব, কোন দিকে যায় জামায়াতে ইসলামীকে গণহত্যা দায়ে দোষী করবার এই উদ্যোগ, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তবে জামায়াতে ইসলামীর গা থেকে 1971 সালের অপরাধের গন্ধ লুকানো যে ক্রমেই আরো কঠিন হয়ে পড়ছে তা বোধহয় নিশ্চিত। কিছুতেই 1971-কে ভুলতে দিতে চায় না জামায়াতকে আওয়ামী লীগ, বিএনপি সহ কোনো পক্ষই, সেটাও নিশ্চিত। দর্শক, আমাদের মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী, পাকিস্তানি হানাদার বাহিনী তাদেরকে সহযোগিতা করেছিল আমেরিকা, তাদেরকে সমর্থন দিয়েছিল, অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতা করেছিল এবং পশ্চিম পাকিস্তানি অর্থাৎ পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের উপরে অর্থাৎ আমরা বাংলাদেশি বাঙালি যারা তাদের উপরে যেন নির্যাতনটা চালাতে পারে সেই ব্যবস্থা বন্দোবস্তটা আমেরিকা খুব ভালোভাবে করার চেষ্টা করেছিল, কিন্তু শেষমেশ তারা ব্যর্থ হয়েছিল। মহান মুক্তিযুদ্ধে আমেরিকা যেমন আমাদের বিরুদ্ধে ছিল, ভারত আমাদের পক্ষে পরোক্ষভাবে যুদ্ধ করেছে, কিন্তু এখন আমরা এমন একটা পরিবর্তিত পরিস্থিতিতে এসেছি যে সহযোগিতা করা এবং আমাদের পক্ষে লড়াই করা, যুদ্ধ করে বহু সৈনিকের আত্মাহুতি দেওয়া, এই ঘটনাগুলো ভারত করলেও আমরা এখন চরম ভারত বিদ্বেষী হয়ে গেছি এবং কখনো কখনো আমেরিকা প্রেমী হয়ে গেছে। আমেরিকা সারা পৃথিবীতে এত কাজ করছে, আমাদের তথাকথিত ওই ভারত বিদ্বেষী রাজনীতিবিদদের আমেরিকার বিরুদ্ধে কোনো ধরনের কোনো টু শব্দ আমরা দেখছি না। এবার একটা দারুণ ব্যাপার ঘটেছে, আমেরিকার মানুষের কিংবা আমেরিকার কিছু মানুষের বোধোদয় তৈরি হয়েছে যে 71-এ তাদের ভূমিকা যা ছিল সেই ভূমিকাটা ভুল ছিল। সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে যে 71-এ বাংলাদেশে অর্থাৎ পূর্ব পাকিস্তানে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল সেটাকে গণহত্যার স্বীকৃতি দেওয়ার জন্য আমেরিকার মানে মার্কিন কংগ্রেসে দাবি উঠেছে, কংগ্রেসে প্রস্তাব উঠেছে। এই প্রস্তাবের ঘটনাটা বাংলাদেশের জন্য একটা অনন্য নজির, যখন কিনা কদিন আগে পর্যন্ত শাসন করা প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে আমরা দেখেছি মহান মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার অনেক চেষ্টা করা হয়েছে। চলুন একটু জেনে দেখি আমেরিকাতে কি দারুণ একটা ঘটনা ঘটলো, এই ঘটনাটা আমাদের পক্ষে কতটা যেতে পারে সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম মহান মুক্তিযুদ্ধে আমাদের 30 লক্ষ মানুষের জীবন, 2 লক্ষ মানুষের সম্ভ্রমের বিনিময়ে আমরা এই দেশটা পেয়েছি। 30 লক্ষ এই হিসাবটাও বোধহয় কম হয়ে যায়, কারণ ভারতীয় শরণার্থী শিবিরে মানে বাংলাদেশ থেকে গিয়ে আশ্রিত 1-1.5 কোটি শরণার্থীর যে শিবির, সেখানে বহু মানুষের মৃত্যু ঘটেছে। এই 30 লক্ষ যে মৃত্যুর ঘটনা তার সঙ্গে ওই সংখ্যাটা যোগ করা হয়নি, যেহেতু তারা প্রত্যক্ষ কোনো আক্রমণে নিহত হননি, সেই কারণে হয়তো তখনকার কর্তৃপক্ষ ওই ব্যাপারটা যোগ করেননি। সে যাই হোক, ঘটনা তো ঘটেছিল। পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের উপরে যে গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যার স্বীকৃতি অবশেষে মার্কিন কংগ্রেসে দেওয়ার জন্য প্রস্তাব উঠেছে। এই শিরোনামটা দেখে নিন বিডি নিউজ 24-এর। সেখানে বলা হচ্ছে 71-এর হত্যাযজ্ঞকে গণহত্যা বলা হোক, প্রস্তাব মার্কিন কংগ্রেসে। 1971 সালে পাকিস্তানের সামরিক বাহিনী যে অভিযান চালায় তা জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী গণহত্যা, এমনটা বলেছেন প্রস্তাবক ল্যান্ডসম্যান। মূল খবরে যাই, সেখানে বলা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর চালানো হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে মূল্যায়ন করার একটি প্রস্তাব উঠেছে মার্কিন কংগ্রেসে। পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে প্রস্তাবটি তোলেন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান। ওহাইও থেকে নির্বাচিত এই আইন প্রণেতা তার প্রস্তাবে বলেছেন হত্যাযজ্ঞে সহায়তা করার জন্য জামাত ইসলামীকে বিচারের মুখোমুখি করতে হবে। এটাও কিন্তু একটা মানে জামাতের জন্য খুবই খারাপ মেসেজ। যে জামাত এবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রত্যাশা করছিল, তাদের জন্য আমেরিকা থেকে এরকম একটা খবর আসা তাদের জন্য খুবই খারাপ খবর। তিনি বলছেন তিনি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন। অর্থাৎ তিনি দেখেছেন বিগত 1.5 বছর সময়ে প্রফেসর ইউনূস সরকারের আমলে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের ঘটনা অন্তত 3000-এর কাছাকাছি হয়েছে। এরকম দাবি ভারতীয় প্রথম সারির গণমাধ্যম বারবার করে আসছিল, কিন্তু বাংলাদেশ থেকে মাত্র 70টির কিছু বেশি ঘটনা স্বীকার করা হয়েছিল।
প্রস্তাবে বলা হয় 1971 সালের 25 মার্চ ঘোষিত অপারেশন সার্চলাইটের সময় পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের ইসলামপন্থী সহযোগীরা নৃশংসতা চালায়। ওই সময় সব ধর্মের জাতিগত বাঙালিরা হামলার লক্ষ্যবস্তু হয়েছিলেন। তখন হিন্দুদের নির্মূল করা হয়েছিল, তাদেরকে গণহত্যা করা হয়েছিল। প্রস্তাব তুলে ধরার সময় ল্যান্ডসম্যান বলেন, পাকিস্তানের সামরিক বাহিনীর 71 সালের অভিযান জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী গণহত্যা। এই অভিযানকে যুক্তরাষ্ট্রের অনেক আগেই গণহত্যার তকমা দেয়া উচিত ছিল, এমনটাও তিনি বলেছেন। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে গত 9 ফেব্রুয়ারি ক্যাপিটাল হিলে একটি শুনানি অনুষ্ঠিত হয়েছিল। আমেরিকাতে বাংলাদেশ নিয়ে অনেক কিছুই হচ্ছে, তারই ধারাবাহিকতায় ল্যান্ডসম্যান মার্কিন কংগ্রেসে এরকম একটা দাবি তুললেন, যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের 1971 সালের যে হত্যাযজ্ঞ সেটাকে গণহত্যার স্বীকৃতি দিতে হবে মার্কিন কংগ্রেসে, এবং এই অপরাধের সঙ্গে এই অপরাধে মানে সরাসরি সহযোগিতা করার জন্য জামাত ইসলামকে বিচারের মুখোমুখি করতে হবে। এবং এই রিপোর্ট এরকমও বলছে যে এই ব্যাপারটা যদি মার্কিন কংগ্রেসে পাশ হয়ে যায় তাহলে আমেরিকা থেকে বাংলাদেশের রাজনৈতিক দল জামাতের উপরে নিষেধাজ্ঞা আসতে পারে। সেরকম ভয়াবহ বিপর্যয়ের মধ্যে জামাত কি পড়বে? কিন্তু আমরা তো কিছুদিন আগেই শেখ হাসিনার যে পতন, সেই শেখ হাসিনার পতনের পেছনে জামাতের একটা বড় ভূমিকা, জামাতের একটা বড় অবদান, যেটাকে তাদের দিক থেকে বলা যায় অবদান, এবং সেটার পেছনে আমেরিকার ডিপ স্টেটের সরাসরি সহযোগিতা, এই আলোচনাগুলোও তো আমরা শুনছিলাম। তাহলে আমেরিকার ভাবগতি কি চেঞ্জ হয়ে যাবে জো বাইডেনের জায়গায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আসার পরে? দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ঈদে বিদেশি কূটনীতিককে পেছন থেকে জড়িয়ে ধরা নিয়ে বিতর্কের মুখে পড়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে অনেকে নানা ট্রল করছেন। এমন ট্রলের মধ্যে বিনা মেঘে বজ্রপাতের মতোই দলটির জন্য একটি খবর এসেছে মার্কিন মুলুক থেকে। মার্কিন এক কংগ্রেসম্যান 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গণহত্যার সহায়তাকারী হিসেবে জামাত ইসলামের বিচার দাবি করে ঐতিহাসিক এক প্রস্তাব তুলেছেন। মার্কিন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যানের তোলা এই প্রস্তাবটিতে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত নৃশংসতাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়েছে। সেই সাথে জামাত ইসলামীকে সেই অপরাধের জন্য দায়ী করে বিচারের মুখোমুখি করার আহ্বান জানানো হয়েছে। 21 মার্চ মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে প্রস্তাবিত করলেন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান। প্রশ্ন হলো, বাংলাদেশের 2014 জাতীয় সংসদ নির্বাচনে 1 নম্বর বিরোধী দল হওয়ার পরপরই কেন মার্কিন পার্লামেন্টে জামাতের বিরুদ্ধে এমন ঐতিহাসিক প্রস্তাব তোলা হলো? এটি কি শুধু একটি প্রস্তাব, নাকি এর পেছনে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির কোনো সম্পর্ক আছে? এই ধরনের প্রস্তাবের পরিণতিও বিশেষ করে অতীতে বিশ্বের আর কোনো দেশের রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে এমন প্রস্তাব আনা হয়েছিল কি না, যার কারণে ওই দলগুলো বেকায়দায় পড়েছে? বিস্তারিত জানতে চলুন যুদ্ধের গণহত্যার ভয়াবহতা বিশ্বের যে কোনো বিবেকবান মানুষকে নাড়া দিতে পারে। এই গণহত্যা কতটা ভয়াবহ ছিল তার পরে প্রমাণ পাওয়া যায় পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী গহর আইবের লেখা গ্লিমসেস ইনটু দ্য করিডোর অফ পাওয়ার। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খানের ব্যক্তিগত ডায়েরি থেকে একটি লেখা সংগ্রহ করেছেন গহর। সেখানে যা লেখা ছিল সেটি বলে আপনার গা শিউরবে। লেখা ছিল, যুদ্ধের 1 বছর পরে পাকিস্তানের রাওয়ালপিন্ডির একটি সামরিক হাসপাতালে এক তরুণ পাকিস্তানি অফিসারকে আনা হয় মানসিক চিকিৎসার জন্য। সেই তরুণ অফিসার যুদ্ধ শেষে পাকিস্তান ফিরে যাওয়ার পর গুরুতর মানসিক রোগে আক্রান্ত হন। যুদ্ধের কথা মনে হলেই তার পুরো শরীরে খিঁচুনি দিয়ে জ্বলতো। ঘুমোতে গেলেই দুঃস্বপ্নে ভেঙে যেত ঘুম। কেউ যেন তাকে বলতো ফিরে যেতে হবে বাংলাদেশে, সেখানে থাকা হিন্দুদের মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে, নয়তো তার মুক্তি নেই। মূলত দিনের পর দিন ওই অফিসারের নির্দেশে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছিল পাকিস্তানি সেনারা। পুরো মুক্তিযুদ্ধে তিনি একাই হত্যা করেছিলেন 14,000-এর বেশি নিরীহ মানুষকে। পরে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। দর্শক, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী আর তাদের এদেশীয় দোসররা পুরো বাংলাদেশ জুড়ে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। 1972 সালের 11 ফেব্রুয়ারি বাংলাদেশ অবজারভার পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে দিনাজপুর জিএনটি অফিসের একটি টর্চার সেলের বিবরণ পাওয়া যায়। প্রতিবেদনটিতে লেখা ছিল, দিনাজপুরের জিএনটি অফিসের একটি টর্চার সেলে প্রায় 20,000 বাঙালিকে নির্যাতন করেছিল পাকিস্তানি সেনারা। সেলের মেঝেতে 3 ইঞ্চি পুরো রক্ত জমাট বেঁধেছিল। মুক্তিযুদ্ধের গণহত্যার কথা বলতে গেলে উঠে আসে খুলনার চুকনগর গণহত্যার কথা। মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বল্প সময় কোনো একটি স্থানে সবচেয়ে বড় গণহত্যা ছিল এটি। চুকনগর ছিল খুলনায় ডুমুরিয়া উপজেলার আখিয়া ইউনিয়নের একটি গ্রাম। 1971 সালের 20 মে মাত্র 1 প্লাটুন পাকিস্তানি সেনা 4 ঘন্টায় ক্রাশ ফায়ার করে হত্যা করে অন্তত 12,000 নিরীহ মানুষকে। আসলে এই গণহত্যায় এর চেয়ে বেশি মানুষ নিহত হয়েছে। চুকনগরের পাশে বজ্র নদীর পানিতে লাশ ভাসিয়ে দেওয়ায় নিহতের প্রকৃত সংখ্যা পাওয়া যায়নি। স্থানীয়ভাবে সঠিক সংখ্যা জানাও যায়নি, কারণ ওই গণহত্যায় শহীদদের বেশিরভাগ চুকনগর, ডুমুরিয়া বা খুলনার বাসিন্দা ছিলেন না। ঢাকার গণহত্যাগুলো ছিল বড় আকারের। এইসব গণহত্যার মধ্যে প্রথমে বলতে পারে জিঞ্জিরা গণহত্যার কথা। 1971 সালের 2 এপ্রিল ভোর 5:30 শুরু হওয়া এই গণহত্যা থেমেছিল দুপুরাড়াইটায়। জিঞ্জিরা গণহত্যায় শহীদ হয়েছিলেন 2,000-এর বেশি নিরীহ মানুষ। মুক্তিযুদ্ধে ঢাকার মধ্যে সবচেয়ে বেশি নৃশংসতা দেখেছে মিরপুর। মুক্তিযুদ্ধের সময় মিরপুর যেন পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর আলবদর আল শামসার রাজাকারদের জলজান্ত এক কসাইখানা ছিল। এই মিরপুরে পাকিস্তানপন্থী বিহারি ও অবাঙ্গালীরা গড়ে তুলেছিল অসংখ্য টর্চার সেল, ছিল বদ্ধভূমি। মিরপুরে বদ্ধভূমি ছিল 23টি। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল শিয়ালবাড়ি বদ্ধভূমি। এই জঙ্গলে হাজার হাজার মানুষকে কুপিয়ে হত্যা করা হয়। বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা ভবন থেকে কমার্স কলেজ যেতে যে কালভার্টটি পড়ে, সেখানে স্বাধীনতার পরে পাওয়া গিয়েছিল 60 বস্তা মাথার।
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী চালানো এসব হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে মূল্যায়ন করার একটি প্রস্তাব উঠেছে মার্কিন কংগ্রেসে। শুক্রবার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে প্রস্তাবটি তোলেন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্সম্যান। ওয়াহিও থেকে নির্বাচিত এই আইন প্রণেতা তার প্রস্তাবে বলেছেন, হত্যাযজ্ঞে সহায়তা করার জন্য জামাত ইসলামীকে বিচারের মুখোমুখি করতে হবে। তিনি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। দেখে আসি সেই প্রস্তাবে কি বলা হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, 1947 সালের আগস্টে ভারত ব্রিটিশ শাসনের অবক্ষয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠিত হয়েছিল। পাকিস্তানের মধ্যে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান অন্তর্ভুক্ত ছিল, যা তখন পূর্ববঙ্গ নামে পরিচিত ছিল। 1970 সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের ইশতেহার নিয়ে সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তান সরকার শেখ মুজিবুর রহমানকে কারাবন্দী করে এবং পাকিস্তানি সামরিক বাহিনী জামাত ইসলামের আদর্শে অনুপ্রাণিত উগ্র ইসলামপন্থী দলগুলোর সহায়তায় পূর্ব পাকিস্তানে অপারেশন সার্চলাইট নামে দমন অভিযান শুরু করে। অভিযানের আওতায় বেসামরিক নাগরিকদের উপর ব্যাপক হত্যাকাণ্ড চালানো হয়। প্রস্তাবে বলা হয়েছে, এই নৃশংসতায় নিহত ব্যক্তির সংখ্যা নিয়ে বিভিন্ন অনুমান থাকলেও সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী এই সংখ্যা কয়েক হাজার থেকে কয়েক লাখ পর্যন্ত। 2 লাখের বেশি নারী ধর্ষণের শিকার হয়েছেন এবং সামাজিক গ্লানির কারণে তাদের প্রকৃত সংখ্যা সম্ভব কখনো জানা যাবে না ও ভুক্তভোগীদের নাম স্মরণ করা হবে না। 1971 সালের 13 জুন দ্য সানডে টাইমসের জেনোসাইড শিরোনামের এক কলামে সাংবাদিক অ্যান্থনি মাস্টারহ্যান্স লিখেছেন, 25 মার্চ সন্ধ্যায় সেনাবাহিনী যখন ঢাকার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিল, তখন তাদের অনেকের কাছেই হত্যার তালিকায় থাকা ব্যক্তিদের নাম ছিল। 28 মার্চ ঢাকা নিযুক্ত তৎকালীন মার্কিন কনসাল জেনারেল আর্চার ব্ল্যাড ওয়াশিংটনে সিলেক্টিভ জেনোসাইড শিরোনামে একটি টেলিগ্রাম পাঠিয়েছিলেন। সেখানে তিনি লেখেন, পাকিস্তান সেনাবাহিনীর সমর্থনে অবাঙালি মুসলমানরা পরিকল্পিতভাবে গরিব মানুষের বসতিগুলোতে হামলা চালাচ্ছেন এবং বাঙালি ও হিন্দুদের হত্যা করছেন। 6 এপ্রিল কনসাল জেনারেল আর্চার ব্ল্যাড ওই সংঘাতের বিষয়ে মার্কিন সরকার নিরাপত্তার বিরুদ্ধে একটি প্রতিবাদ লিপি পাঠান। এটি ব্ল্যাড টেলিগ্রাম নামে পরিচিত। ঢাকা কনসুলেট জেনারেলের 20 জন মার্কিন কূটনীতিকের সই করা ওই বার্তায় বলা হয়, দুর্ভাগ্যবশত যেখানে জেনোসাইড বা গণহত্যা শব্দ প্রযোজ্য, সেই আওয়ামী সংঘাতকে একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় হিসেবে গণ্য করে আমরা নৈতিকভাবেও হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছি। সাধারণ মার্কিনরা এ নিয়ে ঘৃণা প্রকাশ করেছেন এবং ব্ল্যাড নিজেও এই আপত্তির সঙ্গে একমত পোষণ করেছেন। 8 এপ্রিল কনসাল জেনারেল ব্ল্যাড আরেকটি টেলিগ্রাম পাঠান। সেখানে উল্লেখ করা হয়, হিন্দুদের উপর যে নগ্ন, পরিকল্পিত ও ব্যাপক দমন-পীড়ন চালানো হচ্ছে, তার ক্ষেত্রে গণহত্যার শব্দটি পুরোপুরি প্রযোজ্য। 1971 সালে মার্কিন সেনেটর এডওয়ার্ড এম কেনেডির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, পাকিস্তানের সামরিক বাহিনী হিন্দুদের ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে হলুদ রঙের এই চিহ্ন দিয়ে চিহ্নিত করত, যা নাসিদের ইহুদি নিধনের কৌশলের সাথে মিলে যায়। ল্যান্সম্যানের বর্তমান প্রস্তাবে হিন্দুদের এই সুনির্দিষ্ট নিধনযজ্ঞকে জাতিগত নিধন ও গণহত্যা হিসেবে স্বীকৃতির দাবি জানানো হয়েছে। গ্রেগ ল্যান্সম্যান তার প্রস্তাবে বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও গণহত্যার ঘটনাগুলো নথিবদ্ধ করা ও স্মরণ করা অত্যন্ত জরুরি, যাতে ভুক্তভোগীদের স্মৃতি রক্ষা করা যায় এবং ভবিষ্যতে এমন নৃশংসতা রোধ করা সম্ভব হয়। তিনি যে 4টি প্রস্তাব তুলে ধরেছেন, তার মধ্যে সবশেষ প্রস্তাবটি হলো 1971 সালে পাকিস্তানি সশস্ত্র বাহিনী ও তাদের সহযোগী জামাতে ইসলামী পক্ষ থেকে জাতিগত বাঙালি হিন্দুদের উপর চালানো নৃশংসতাকে মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও গণহত্যা হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানানো হচ্ছে। দর্শক, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে গত 9 ফেব্রুয়ারি ক্যাপিটাল হিলে একটি শুনানি হয়। সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময়কার মানবাধিকার পরিস্থিতির অবনতি সহ 71 গণহত্যার বিষয় উঠে আসে। এরই ধারাবাহিকতায় মার্কিন পার্লামেন্টে নতুন প্রস্তাবটি তোলা হয়েছে বলে জানিয়েছেন নিউ ইয়র্কের ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার দিলীপ নাথ। প্রশ্ন হলো, মার্কিন কংগ্রেসে এ ধরনের প্রস্তাবের পরিণতি কি? এটি ঠিক যে মার্কিন কংগ্রেসে কোনো প্রস্তাব উত্থাপন মানেই তো আইনে পরিণত হওয়া নয়, কিন্তু তারপরও এর ঐতিহাসিক এবং ঔপমাত্রিক প্রভাব আছে। প্রস্তাবটি বর্তমানে পার্ক অ্যাফেয়ার্স কমিটির টেবিলে রয়েছে। এখানে এটি 3টি সম্ভাব্য পরিণতির দিকে যেতে পারে। প্রথমত, কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে নতুন সংশোধনের মাধ্যমে প্রতিনিধি পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে ভোটের জন্য পাঠাতে পারে। দ্বিতীয়ত, এটি কমিটিতে অনির্দিষ্টকালের জন্য করে থাকতে পারে। তৃতীয়ত, যদি এটি হাউজের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পায় এবং পাস হয়, তবে এটি মার্কিন সরকারের আনুষ্ঠানিক নীতি বা সেন্স অফ দ্য হাউস হিসেবে গণ্য হবে। যদি এই প্রস্তাবটি প্রতিনিধি পরিষদে পাস হয়, তবে এর প্রভাব হবে বহুমাত্রিক। যদিও এটি কোনো বাধ্যতামূলক আইন নয়, তবে এটি মার্কিন প্রেসিডেন্টের উপর ব্যাপক নৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করবে। ল্যান্সম্যানের প্রস্তাবের 4র্থ অনুচ্ছেদে সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে এই নৃশংসকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিতে বলা হয়েছে। প্রেসিডেন্ট যদি এই স্বীকৃতির ঘোষণা দেন, তবে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জামাত ইসলামের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে। এর মধ্যে থাকতে পারে দলটির নেতাদের উপর ভিসা নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রে দলটির আর্থিক লেনদেন বন্ধ করা এবং বৈশ্বিক সন্ত্রাসবাদ বিরোধী তালিকায় দলটির নাম অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করা। এছাড়া পাকিস্তানের উপর 71 কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া এবং জীবিত অপরাধীদের বিচারের জন্য আন্তর্জাতিক চাপ বাড়বে। মার্কিন কংগ্রেসের ইতিহাস ঘাটলে দেখা যায়, বিভিন্ন দেশের রাজনৈতিক দল বা সরকারের বিরুদ্ধে গণহত্যা বা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রস্তাব আনা হয়েছিল। 90 দশকের শেষের দিকে মার্কিন কংগ্রেসে কম্বোডিয়ার খেমার রুজ নেতাদের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠনের সমর্থন দিয়ে প্রস্তাব পাশ করা হয়।
এটি পরবর্তীকালে কম্বোডিয়ার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনে বড় ভূমিকা রাখে। রুয়ান্ডার গণহত্যায় 25 বছর পূর্তিতে 2019 সালে মার্কিন সেনেটে একটি প্রস্তাব আনা হয়েছিল। ওই প্রস্তাবে রুয়ান্ডার তৎকালীন ইন্টারহামওয়ে নামক একটি উগ্রপন্থী রাজনৈতিক গোষ্ঠী এবং তাদের সহযোগীদের তীব্র নিন্দা জানানো হয়। 2003 সালে ইরাক আক্রমণের পর মার্কিন প্রশাসন তে বাতিল করার নীতির মাধ্যমে পুরো রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করে। এটি ছিল কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মার্কিন আইনসভা ও প্রশাসনের গৃহীত সবচেয়ে চরম পদক্ষেপ, যেখানে একটি দলকে সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছিল। দর্শক, বাংলাদেশের জামাত ইসলামের বিরুদ্ধে এটি প্রথম কোনো আন্তর্জাতিক প্রস্তাব নয়। বিভিন্ন সময় পশ্চিমা বিশ্বের বিভিন্ন সংস্থায় এই দলটির কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ জানানো হয়েছিল। 2019 সালে রিপাবলিকান কংগ্রেসম্যান জিম ব্যাংকস মার্কিন হাউসে একটি প্রস্তাব পেশ করেছিলেন। সেখানে জামাত ইসলামীকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বর্ণনা করে মার্কিন সরকারকে তাদের সাথে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়েছিল। সেই প্রস্তাবে জামাতের ছাত্র সংগঠন ইসলামের ছাত্র শিবিরের সহিংস কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। এরপর 2022 সালে স্টিভ চ্যাবট এবং রো খান্না বাংলাদেশের গণহত্যার স্বীকৃতির জন্য রেজলিউশন 1430 আনেন। তবে এই প্রস্তাবগুলো ফরেন অ্যাফেয়ার্স কমিটির গণ্ডি পেরিয়ে প্রতিনিধি পরিষদের ভোটাভুটি পর্যন্ত পৌঁছতে পারেনি। মূলত তৎকালীন ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এবং লবিং যুদ্ধের কারণে প্রস্তাবগুলো ধামাচাপা পড়ে যায়। 2014 এবং 2015 সালে ইউরোপীয় পার্লামেন্ট বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারকে সমর্থন করে প্রস্তাব গ্রহণ করে। সেখানে জামাতের সহিংসতার নিন্দা জানানো হয় এবং দলটিকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী হিসেবে আখ্যা দেওয়া হয়। বিশেষজ্ঞরা মনে করেন 2024 সালে 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতির মাঠে সবচেয়ে ভালো সময় পার করছে। ইউনূসের পদোন্নতিতে নিষেধাজ্ঞা থেকে ফিরে দলটি সংসদে প্রধান বিরোধী দল হয়েছে। তবে নির্বাচনের সময় দলটির কয়েকজন নেতার স্বাধীনতা বিরোধী মন্তব্য দলটিকে বেকায়দায় ফেলে দিয়েছিল। ঠিক এমন সময় মার্কিন কংগ্রেসম্যানের এই প্রস্তাব জামাত ইসলামীকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে নতুন করে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে। শনিবার থেকে এই খবরটি কূটনৈতিক মহলেও বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ঈদ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জামাতের আমিরের আচরণ নিয়ে সামাজিক মাধ্যমে ট্রল হওয়ার পর মার্কিন কংগ্রেসের এই প্রস্তাব আসায় বিষয়টি নিয়ে আরো বেশি আলোচনা হচ্ছে। 21 মার্চ দুপুরে রাজধানী মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ডক্টর শফিকুর রহমান। এতে অংশ নেন অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ভারত, জাপান, ব্রুনেই, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, পাকিস্তান, নেপাল, নেদারল্যান্ডস ও ভুটানের রাষ্ট্রদূত ও হাই কমিশনার। এই সময় অনেকেই তাদের পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত ছিলেন। কিন্তু এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের একটি ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হতে পারে। ভিডিওতে দেখা যায় অনুষ্ঠানের এক পর্যায়ে বিরোধী দলীয় নেতা অতিথিদের সঙ্গে কোলাকুলি করছেন, কারো কপালে চুমু দিয়েছেন এবং খাবার টেবিলে বসে এক কূটনীতিককে পেছন থেকে জড়িয়ে ধরেছেন। শনিবার বিকাল থেকে নেটিজেনরা বিষয়টিকে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করছেন। অনেকে ভিডিওটি শেয়ার করে তীব্র মন্তব্য করেছেন, আরেক পক্ষ অবশ্য এটিকে ইতিবাচক হিসেবে প্রচার করেছেন। কিন্তু শনিবার রাত থেকে মার্কিন কংগ্রেসের প্রস্তাব করা খবরটি পুরোপুরি যে আমাদের বিপক্ষে যাবে এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, দেখা হবে। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।